শুরু করছি প্রেম বসন্ত, লেখনীতে হামিদা আক্তার, ইভা হায়াত। পর্ব সংখ্যা ১৩। নতুন দিনের সূচনা ঘটেছে। ভোর সকালে পাখিদের মিষ্টি স্বর ভেসে আসছে জানালা ভেদ করে। কায়নাত আড়মোড়া ভেঙে উঠে বসল বিছানায়। আজ ফজরে উঠতে পারেনি সে। পাশে তাকিয়ে দেখল নিশা আর নিধি নাক ডেকে ঘুমাচ্ছে একে অপরকে জড়িয়ে ধরে। কাল রাতে বাড়ি ফেরার পর বেহরুজ বেগম অনেক বকেছেন তিনজনকে। একে তো রাত করে ফিরেছে, আবার অন্য বাড়ি ফিরে অনেক চিৎকার চেঁচামেচি করেছে। তার ভাব দেখে মনে হচ্ছিল কায়নাতরা ভীষণ বড় ভুল করে ফেলেছে। যত সব ফালতু লোক। কায়নাত বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হলো। লম্বা চুলগুলো সুন্দর করে বেনুনি গেঁথে কাঁধের দুপাশে ওড়না নিয়ে ঘর থেকে বের হলো। নিশ্চয় সাইমা আপা এসে কাজে লেগে গেছে এতক্ষণে। আর বেহরুজ বেগমও উঠে গেছেন। কায়নাত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। দেখলো রান্নাঘর থেকে শব্দ আসছে। সে এগিয়ে গেল সেদিকে। দেখলো সাইমা আপা শাশুড়ি মিলে কাজ করছে আর টুকটাক কথা বলছে। কায়নাত উপস্থিত হতেই সাইমা মুচকি হেসে বলল, বড় ভাবি, রান্নাঘরে আইছেন কেন? কায়নাত আর চোখে বেহরুজ বেগমের দিকে তাকিয়ে জবাব শোধায়, আমি কাজে একটু সাহায্য করি। আমি থাকতে আপনি কাম করবেন কেন বড় ভাবি? তুমিই তো সবসময় করো, আজ আমিও একটু করি। বেহরুজ বেগম সাইমাকে থামতে বললেন। কায়নাতের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন, অর্ণের জন্য এক কাপ ব্ল্যাক টি বানিয়ে ছাদে যাও। কায়নাতের হাসি খুশি মুখটা শুকিয়ে এলো। এই শাশুড়ি ভারী বজ্জাত। একে তো নানি শাশুড়ি এসে ঘাড়ের উপর বসে নানা রকম বাজে কথা বললে তাকে বিপদে ফেলেছে, তো অন্যদিকে শাশুড়ি 3 বেলায় ছেলের সকল কাজ তাকে দিয়েই করাচ্ছে। অথচ পোড়া কপাল স্বামী তার বউকেই মানে না। কায়নাত চুপচাপ ব্ল্যাক টি বানিয়ে সিঁড়ি বেয়ে ছাদের দরজার কাছে এলো। মাথা আগে বের করে উকি দিল বজ্জাত জামাইয়ের সাথে আবার দামড়া দেবরগুলো আছে নাকি। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সে পা রাখলো ছাদে। একটু এগিয়ে এসে বামে তাকাতেই দেখতে পেল খালি গায়ে সুঠামদেহী তার সুদর্শন স্বামীকে। পরনে শুধু হালকা কালো রঙের একটা ট্রাউজার। ঘামে পুরো শরীর চিকচিক করছে। হাতের মাসেলসগুলো ফুলে উঠেছে আপ ডাউন করার কারণে। কায়নাত শুকনো ঢোক গেল। অনের পিঠে ঠিক মাঝখানটা একটা কালো কুচকুচে তিল আছে। সে তাই কায়নাতের বেহায়া চোখ যেতেই হার্টবিট বেড়ে গেল। কি মহাজালায় পড়ল সে। অর্ণ উঠে দাঁড়ালো। ঘামন্ত শরীর নিয়ে কিশোর কন্যার দিকে ফিরতেই দুজনেই ভ্যাবাচাকা খেয়ে গেল। কায়নাতের গলা শুকিয়ে কাট। অর্ণ কপাল কুঁচকে মেয়েটার লাজুক আনন্দ দেখল। ব্লাশ করছে মুখখানা। গায়ে আজ সাদা রঙের একখানা 3 পিস। ওড়নাটা ঠিক কি রঙের বলা যায় সে বুঝতে পারছে না। অনেক রং মিলিয়ে প্রিন্ট করা, বেশ লাগছে দেখতে। হাতে কাপ দেখে সে এগিয়ে এলো ষোড়শী কন্যার নিকট। না চাইতেও মেয়েটার হাত কাঁপছে অস্বাভাবিক ভাবে। অর্ণ কায়নাতের হাত থেকে কফিটা নিয়ে ভারী স্বরে বলল, এত কাঁপছেন কেন? ধরলাম না, কিছু করলাম না, তাতেই এই অবস্থা? ম্যাডাম কি ভয় পাচ্ছেন? ম্যাডাম ডাকটা খুবই অদ্ভুত লাগে কায়নাতের কাছে। কেমন যেন শিহরণ বয়ে যায় শরীর জুড়ে। স্থির বুকটা অজানা কারণে দূর করে। কায়নাত পিটপিট করে মাথা উঁচু করে অনের চোখে চোখ রেখে সাথে সাথে দৃষ্টি নামিয়ে নিল। শুকনো গলা ভিজিয়ে বলল, ভয় পাবো কেন? তাহলে এত কাঁপছেন কেন? কই কাঁপছি না তো। অনবদায় ঠোঁট বাঁকিয়ে স্মিথ হাসল। কাপে চুমুক বসিয়ে অদ্ভুত কণ্ঠে বলল, আপনি বড় হবেন কবে? এহেন সময় এহেন প্রশ্নে শুনে হকচকে গেল কায়নাত। বলল, আমি তো বড়ই। আপনি খুবই ছোট। অন্তত স্বামী সামলানোর ক্ষেত্রে একদমই ছোট বাচ্চা। কায়নাতের কান গরম হয়ে এলো। কি বেহায়াপনা কথাবার্তা! লজ্জা শরমের মাথা খেয়েছে। কায়নাত উল্টো ঘুরে দরজার দিকে পা বাড়ালো। অর্ণ ধমক দিয়ে বলল, আপনাকে কি আমি যেতে বলেছি? কায়নাত থমকে গেল।
লোকটার কথা শুনে তার হৃদয়ের মাঝে ঝড় শুরু হয়। কি করে বোঝাবে এই লোককে? অর্ণ কায়নাতের নগ্ন পায়ের দিকে তাকালো। ফর্সা পা দুটো জ্বলজ্বল করছে, এক পায়ে সোনালী রঙের চিকন পায়েল। সে দৃষ্টি সরিয়ে কায়নাতের লম্বা বেনুনি গাঁথা চুলের দিকে তাকালো, আর একটু এগিয়ে এসে ও চুল স্পর্শ করতে কায়নাতের শ্বাস আটকে এলো। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। অর্ণের শরীর থেকে ক্যালভিন প্লেন পারফিউমের কড়া ঘ্রাণ তার নাকে এসে বাড়ি খাচ্ছে। মাতাল মাতাল সেই ঘ্রাণখানা। অর্ণ কায়নাতের মোটা চুলে নাক ডুবিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, সুইট স্মেল। শব্দখানা কায়নাতের কর্ণদ্বয়ে পৌঁছালো না। অর্ণ চুল ছেড়ে দিয়ে কায়নাতের কানের লতির একটু নিচে হাত স্পর্শ করে শুধায়, নেক্সট টাইম দেয়ার উইল বি এ সেইন হেয়ার বলে হনহন করে কায়নাতের পাশ কাটিয়ে ছাদ থেকে নেমে গেল। কায়নাত আটকে রাখা শ্বাসটুকু ছাড়তেই শরীর ভেঙে এলো। দাঁড়িয়ে থাকা শক্তিটুকুও বোধহয় ক্ষণ হয়ে এসেছে। সকালে স্নিগ্ধ বাতাসটুকুও তার শরীরে স্পর্শ করতে পারছে না। ঘেমে একাকার অবস্থা তার। সকাল সকাল নাস্তা খেতে বসেছে সবাই। প্রেম আজ হসপিটালে যাবে না, তবে বাইরে কোথাও যাওয়ার কথা। আদালত খেয়ে বাড়ি থেকে বের হবে, আর কখন ফিরবে তার ঠিক ঠিকানা নেই। অন্যদিকে বাড়ির ছোট পুত্র আইমান চৌধুরী আজ একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, সে আজ সেখানেই থাকবে। মাশফিক চৌধুরী অফিসে গেটআপে এসেছেন। তিনি নাস্তা শুরু করার আগে অর্ণকে বললেন, নেক্সট উইকে আমরা কোম্পানির কাজে থাইল্যান্ড যাচ্ছি, ইউনো না? তোমার অ্যাসাইনমেন্ট তোমাকে জানিয়েছে, তোমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে জানিয়েছে? অর্ণ মাথা নাড়িয়ে শুধায়, ইয়েস বাবা, হি টোল্ড মি এভরিথিং। ওকে, সো বি রেডি। ওকে। অর্ণ খেয়ে বাবার সাথে বের হলো বাড়ি থেকে। প্রেম বাইকের চাবি নিয়ে সিঁড়ি বেয়ে নামছে, রিং আঙুলে ঘোরাতে ঘোরাতে। নিধি সদর দরজার সামনে কোমরে হাত দিয়ে বাইরে উকিঝুঁকি দিচ্ছে। প্রেম কপাল কুঁচকে ফেলল। আশেপাশে তাকিয়ে দেখল বর্তমানে সাইমা ছাড়াও কেউ নেই। সাইমা টিভি ছেড়ে সোফার পায়ের উপর পা দিয়ে বাংলা মুভি দেখছে। প্রেম ধীরে কদমে এগিয়ে এল সদর দরজার নিকট। সে নিধির মতোই বাইরে উকি মেরে দেখার চেষ্টা করলো নিধি ঠিক কি দেখছে এভাবে। বাইরে তো প্রেমের বাইক ছাড়া কিছুই নেই, তাহলে মেয়েটা এমন করে কি দেখছে? প্রেম সোজা হয়ে খুব খুব করে কেসে উঠল। নিধি চমকে ফিরে প্রেমকে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। হালকা হাসার চেষ্টা করেও হাসতে পারল না। প্রেম ভুজুগল নাচিয়ে সন্দেহান কণ্ঠে বলল, কি দেখছিলে অমন করে? তোর তো স্বভাব খারাপ নিধি, উকিঝুঁকি দিয়ে আবার মানুষের ইজ্জত ফালুদা বানিয়ে দিচ্ছিস না তো? নিধি মুখ বাঁকালো প্রেমের কথা শুনে। দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, একটা ছেলেকে ভীষণ ভালো লেগেছে বুঝছেন, তাকে আমার মনে ধরেছে। প্রেম পিটপিট করে নিধির আনন্দ পর্যবেক্ষণ করলো। মেয়েটা লাজুক হাসছে। প্রেম শান্ত কণ্ঠে বলল, কোন ছেলে? ওই যে চৌধুরী বাড়ি অর্ণ ভাইয়ের বন্ধু গেল না একবার, নাম কি আমরা ঠিক মনে নেই। স্বার্থ ভাই? জানি না, নাম তো শুনিনি ঠিক করে। প্রেম ধীর স্বরে বলল, যা, ওই ছেলের সাথেই তোর বিয়ে দিব। সে বাড়ির বাইরে গিয়ে বাইক স্টার্ট করে বেরিয়ে গেল দৃষ্টির আড়াল হতে। নিধি দীর্ঘশ্বাস ফেলল। লোকটা এমন কেন? অনুভূতি বুঝতেই পারে না। নিশা, নিধি আর কায়নাত এসেছে সুরঞ্জনার বাড়ি। সোহানা বেগম ওদের সাথে বসেই কথা বলছেন। বেহরুজ বেগম কল করেছিলেন খানিকক্ষণ আগে। সোহানা বেগমকে বলেছেন আগামী শুক্রবার তাদের দাওয়াত। বিয়ে এতদিন হয়ে যাওয়ার পরও কারোর যাতায়াত হয়নি। তবে হবে কি করে? একটার পর একটা ঝামেলা তো লেগেই আছে। সুরঞ্জনার ভার্সিটি গেছে, বাসায় মুনিয়া মায়ের সাথে, আর ফুপা অফিসে। সোহানা বেগম নিধিকে বললেন, তোমার মায়ের সাথে আমার কথা হয়েছিল কয়েকদিন আগে, বলেছে তুমি নাকি ঢাকায় আসবে। আমি কায়নাতকে বলেছি নিধি আসলে আমার বাসায় নিয়ে আসবে, কিন্তু দেখেছো ও কি করেছে? নিধি মুচকি হেসে বলল, ওর কোনো দোষ নেই আন্টি। আচ্ছা যাই হোক, আজ তোমরা আমার বাসায় থাকবে। আমি কায়নাতের শাশুড়ির সাথে কথা বলেছি।
কায়নাত বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। স্বর টেনে বলল, আমার কোনো সমস্যা নেই ফুপুমা। সোহানা বেগম ঘর থেকে বের হলেন দুপুরের খাবার বানানোর জন্য। নিশা কায়নাতের পাশে শুয়ে ফোন চোখের সামনে ধরল। বোধ হয় কোনো কিছুর অপেক্ষায় আছে সে। নিধি সেটা খেয়াল করেছে কালকে রাত থেকে। নিশা ফেসবুকে ঢুকে স্বার্থের প্রোফাইলে ঢুকলো। পিন পোস্টের নিচে পোস্ট দেখে পলকহীন চোখে তাকিয়ে রইল সেদিকে। ওই দিনের মেয়েটার সাথে পাশাপাশি বসা একটা ছবি আপলোড করেছে স্বার্থ। দুজনের ঠোঁটে চমৎকার হাসি। ক্যাপশনে লিখেছে, সি পার্টনার। নিশা ধরপড়িয়ে উঠে বসল। ওর দেখা দেখি কায়নাতও উঠে বসল। বিচলিত হয়ে বলল, কি হলো তোমার? নিশা কায়নাতের সামনে ফোন ধরে বলল, এটা স্বার্থ ভাই না বলো? কায়নাত ছবিখানা দেখে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। নিশা ফুসফুস করে নিঃশ্বাস ফেলল। ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে বলল, বেঈমান একটা। পাশের মেয়েটা অনেক সুন্দর। কে এটা? নিশা চোখ পাকিয়ে তাকালো। কায়নাতের দিকে তাকিয়ে বলল, তুমি আমার শত্রু। ও মা, আমি তোমার শত্রু হতে যাব কেন? ওই মেয়েকে তোমার কোন দিক দিয়ে সুন্দর মনে হয়? হ্যাঁ, পেতনি দেখতে, আবার বলছি সুন্দর। নিশা মুখে এ কথা বললেও আর চোখে ফোনের দিকে তাকালো। মেয়েটা আসলেই সুন্দর, একটু বেশি সুন্দর। সাহাতোর সাথে বেশ লাগছে দেখতে। নিশা ফোন বন্ধ করে ফেলল। হামাগুড়ি দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। জামা ঠিক করে কায়নাতকে বলল, ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসব। বলতে দেরি, ঘর থেকে বের হতে দেরি হলো না। কায়নাত ও নিধি হতভম্ব হয়ে আনন্দ দেখাদেখি করলো। নিধি কায়নাতকে বলল, এই স্বার্থ কোনটা রে? কায়নাত জবাবে বলল, প্রেম ভাইয়ের সাথে যে সবসময় ঝগড়া করে ওই ভাইয়া। ওই যে নিশাকে সবসময় জ্বালায় উনি। গুলশান চৌরাস্তায় এসেছে প্রেম। একজন পেশেন্টের বাসায় এখানে। তাফিল সাহেবকে দেখতে এসেছে প্রেম। আগে থেকে বেশ ভালো কন্ডিশন ওনার। হিয়া প্রেমকে বাবার ঘরে নিয়ে এলো। তাফিল সাহেব আতশোয়া হয়ে বসে আছেন। প্রেমকে দেখে মুচকি হেসে বললেন, ভালো আছো বাবা? প্রেম মুচকি হেসে জবাব দেয়, জি আঙ্কেল, আল্লাহ ভালো রেখেছেন। আপনার কি খবর? ভালো বাবা, আগের থেকে বেশ ভালো আছি। হিয়া প্রেমের জন্য একটা ট্রেতে করে হালকা নাস্তা নিয়ে এলো। হিয়ার সাথেও টুকটাক কথা হলো প্রেমের। আধ ঘন্টা পর প্রেম উঠে দাঁড়ালো। তাফিল সাহেব বললেন, আবার এসো বাবা। অবশ্যই আসবো। হিয়া প্রেমের সাথে মেন গেট অব্দি গেল। প্রেম বাইকে উঠে হিয়ার দিকে তাকালো। হিয়া মুচকি হেসে বলল, আবার দেখা হবে। জি। নিশা স্বার্থের বাসায় এসেছে মাত্র। বাড়িতে এসে দেখলো মার্কেটে সে মেয়েটা ড্রয়িং রুমে বসে আছে। নিশাকে দেখে স্বার্থের মা ব্যস্ত হলেন। নিশাকে পরিচয় করিয়ে দিলেন মেয়েটার সাথে। স্বার্থের মামাতো বোন আলিশা। নিশা মুচকি হেসে পরিচিত হলো। স্বার্থের মা সেখান থেকেই সরতে আলিশা শুধায়, তুমি অর্ণব ভাইয়ার বোন তাই না? জি। ওহ, এখানে স্বার্থের সাথে দেখা করতে এসেছো তো বুঝি? শরীরটা জ্বলে যাচ্ছে বাইরে বাইরে এই মেয়ের মুখে স্বার্থের নাম শুনে। সে রাগ সংযত করে ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে বলল, হ্যাঁ, তার সাথে দেখা করতে এসেছি। আচ্ছা, আমি ডেকে নিয়ে আসছি, তুমি বসো। সমস্যা নেই, আমি নিজে গিয়েই দেখা করে আসতে পারবো। নিশা উঠে দাঁড়ালো। আলিশা চোরাচোখে নিশাকে দেখল। তারও বোধহয় সহ্য হচ্ছে না নিশাকে। নিশা হনহন করে উপরে উঠে এলো। শরীরটা জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। এই মেয়ের স্বার্থ একই বাড়িতে থাকছে ভাবলেও ভীষণ রাগ হচ্ছে। নিশা দরজায় জোরে জোরে বাড়ি দিল। মনে হচ্ছে সব রাগ দরজায় ঢালছে। স্বার্থ এসে দরজা খুলে দিতেই নিশা হুড়মুড়িয়ে ঘরের ভেতর প্রবেশ করল। স্বার্থের বুকে জোরে জোরে কয়েকবার ঘুষি মেরে চিৎকার করে বলল, তুই একটা বেঈমান, খারাপ, ফাজিল লোক। স্বার্থ হতভম্ব হয়ে নিশার দুহাত শক্ত করে আঁকড়ে ধরে। নিশা রেগে ফায়ার হয়ে আছে। চোখ গরম করে স্বার্থের দিকে তাকাতে স্বার্থ ধমক দিয়ে উঠল, হোয়াট ননসেন্স। নিশা ধাক্কা দিয়ে স্বার্থকে সরিয়ে দিল, বলল, তুমি আসলে একটা বেঈমান। নাটক করার আগে একবারও ভাবলে না কিছু? কি করেছি আমি? নিশা বলল, কি করোনি তুমি সেটা বলো। স্বার্থ শান্ত হলো, ঠান্ডা কণ্ঠে বলল, আমার বাড়িতে এসেছিস কেন?
এখন এই বাড়িতে আসার জন্য কারণ লাগবে আমার? আমাকে তুমি জিজ্ঞাসা করছো কেন এসেছি? হ্যাঁ করছি। এই বাড়িতে কি কাজ তোর? নিশা ছলছল চোখে সার্থকে দেখল, শুকনো ঢোক গেলে কাপা কণ্ঠে বলল, আমাকে তুমি কারণ দেখাচ্ছ আজ? সার্থ ভাই, রূপের এত পাওয়ার আগে জানা ছিল না। আজ রূপবতীর অভাব হচ্ছে আশেপাশে, তাই না? আজ রূপবতীর অভাব হচ্ছে না আশেপাশে, তাই না? নিশা পেছন দিকে না দেখেই পা রাখলো। ঘরে প্রবেশ করলো আলিশা। নিশাকে কাঁদতে দেখে ভ্রুকুটি করে সাথের রাগান্বিত বদন পর্যবেক্ষণ করলো। সে কাটা গায়ে লবণ দেওয়ার জন্য সাথের নিকট এগিয়ে গেল। সাথের হাত ধরে বলল, তুমি চিৎকার করছো কেন সার্থ? সার্থ নিঃসার অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। নিজের প্রতি আজ অবিশ্বাস দেখছে ওই চোখ জোড়ায়। নিশা সার্থের হাতের দিকে তাকিয়ে চোখের পানি রেখে হয়ে হেসে ফেলল। সার্থের দিকে তাকিয়ে ছোট করে বলল, সত্যি আজ আমি ভীষণ অবাক। নিশা বেরিয়ে গেল ঘর থেকে। সার্থ ঝাড়া মেরে আলিশার হাত সরিয়ে দিয়ে ধমক দিয়ে বলল, হাত ধরেছো কেন তুমি? আলিশা শুধায়, তুমি চিৎকার করছো কেন? সেটা তোমাকে বলতে বাধ্য নই আমি। সার্থ বেরিয়ে গেল ঘর থেকে। বাড়ির বাইরে যেতে যেতে নিশা চলে গেছে। সার্থ নাক মুখ কুঁচকে ফেলল। এত জেদ এই মেয়ের বলার বাইরে। বেশি কথা শুনিয়ে ফেলল নাকি? বাচ্চা মেয়ে আবার দেখা গেল আকাম করে বসবে। সার্থ শেখকে কল করে চৌধুরী বাড়ি যেতে বলল। শেখ যেতে পারবে না বলে জানিয়েছে। সার্থ নিজেই বের হলো। চৌধুরী বাড়ি গিয়ে দেখল নিশা নেই। আজ সে বাড়িও ফিরবে না। পরে জানতে পারলো কায়নাতের ফুপুর বাসায় গেছে ওরা। সার্থ প্রেমকে কল করলো। প্রেম চৌধুরী বাড়ি চলে এসেছে। সার্থ দেখল প্রেমের বাইক এদিকেই এগিয়ে আসছে। সে কল কেটে দিল। প্রেম বাইক থেকে নেমে সার্থের কাছে এগিয়ে এলো। ফোন চেক করে বলল, ক্যা হুয়া? আমার বাল হুয়া। প্রেম নাক মুখ কুচকে ফেলল। সার্থ বলল, তোর বালের বোন কি আসলেই মানুষ? আমার বোন তোমার বাল ছেড়তে গিয়েছিল নাকি? মাথা গরম, ফাউলামি করবি না। প্রেগন্যান্সির সময় এমন একটু একটু হয় ব্যাপার না। সার্থ দাঁতে দাঁত চাপলো, বলল, তোর ভাবির ফুপুমার বাসা কই? ভাবির ফুপুর বাসা দিয়ে তোমার কি কাজ? প্রেম, আজকে রাগাস না। বেশি বাড়াবাড়ি করলে তো ধুমটানা বাজিয়ে ফেলবো। সোহানা বেগম রান্নার কাজে ব্যস্ত। মুনিয়া মায়ের সাথে টুকটাক কাজে হাত লাগাচ্ছে। নিশা বাড়ি ফিরে চুপ করে বিছানায় এক কোণায় বসেছে। না কারোর সাথে কথা বলছে না, আর না স্বাভাবিক আচরণ করছে। কায়নাত গালে হাত দিয়ে নিশাকে পরখ করছে কপাল কুঁচকে। কি হলো এই মেয়ের? রেগে মেগে বাড়ি থেকে বের হলো আর একদম শান্ত হয়ে ফিরল। কায়নাত ঘাটল না বেশি। বিছানা থেকে নেমে ঘরের বাইরে এলো সে। বিশাল বড় ফ্ল্যাট ফুপুদের, 5টা বেডরুম এই ফ্ল্যাটে। কায়নাত রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দেখলো ফুপুমা চুলায় তরকারি নাড়াচ্ছে আর মুনিয়া নিচে বসে সালাদ বানাচ্ছে। হঠাৎ করে কলিং বেল বাজায়। সোহানা বেগম রান্নাঘরের দরজার দিকে তাকালেন। কায়নাতকে দেখে ব্যস্ত হয়ে বললেন, দেখো তো কে এলো। কায়নাত ফ্ল্যাটের মেইন দরজা খুলে দিতেই সামনে সার্থ আর প্রেমকে দেখে ভীষণ অবাক হলো। সার্থ মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম শালার বউ। কায়নাত হতভম্ব হয়ে সালামের উত্তর নিয়ে বলল, এটা কেমন ডাক? সার্থ কপাল কুঁচকে বলল, সব কথা বাইরে দাঁড়িয়েই বলবো, ভেতরে যেতে দিবেন না। কায়নাত তাড়াতাড়ি সরে দাঁড়ালো। সার্থ প্রেমকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। কায়নাত দরজা লাগিয়ে দিয়ে ওদের নিকট এগিয়ে এলো। রান্নাঘর থেকে সোহানা বেগম বললেন, কে এলো রে কায়নাত? কায়নাত ইতস্তত বোধ করে শুধায়, আমার দেবররা এসেছে ফুপুমা। সোহানা বেগম চুলায় জাল জামিয়ে তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বের হলেন। সার্থ ও প্রেম দুজনেই সালাম দিল। সোহানা বেগম অচেনা দু ছেলেকে দেখে জোরপূর্বক হাসলেন। কায়নাত প্রেমকে দেখিয়ে বলল, উনি আমার বড় দেবর। তারপর সার্থকে দেখিয়ে বলল, উনি হচ্ছেন ওনার ভাইয়ের বন্ধু সার্থ ভাইয়া। সোহানা বেগম মুচকি হেসে বললেন, ভালো আছো বাবা তোমরা? প্রেম বলল, জি আন্টি। তোমরা বসো, আমি তোমাদের জন্য ঠান্ডার ব্যবস্থা করছি। তিনি চলে গেলেন। সার্থ কায়নাতকে দেখে বলল, ভাবি। কায়নাত সার্থর দিকে তাকালো, বলল,
আমাকে নাম ধরে ডাকবেন। আপনাদের মতো বুড়ো লোকদের মুখে ভাবি ডাক শুনলে আমার নিজেকে বুড়ি মনে হয়। সারথের মুখখানা ভোঁতা হয়ে গেল। প্রেম ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করলো। ঠিক জায়গায় উচিত কথা বলেছে কায়নাত। প্রেম সারথের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে মেকি হেসে বলল, মুরব্বী মানুষ বলে কথা, নাম ধরে ডাকো ডাকো কেমন? সাথু কটমট করে প্রেমের দিকে তাকালো। তারপর কায়নাতের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, শালার বউ ঠিক আছে, যাই হোক, তোমার কাল নাগিনী ননদ কই? কায়নাত ভ্রুযুগল কুচকে বলল, কাল নাগিনী আবার কি? আমার ননদ অনেক ভালো। ভালো না ছাই? কায়নাত সরু চোখে সার্থকে দেখল। প্রেম দাঁত কিরমির করে সার্থকে বলল, আমার বোনের নামে আর একটা ফাউল কথা বললে তোমার খবর আছে। কি করবি তুই? ম্যাডাম দেখাচ্ছিস কার সাথে? কায়নাত নাক মুখ কুচকে ফেলল দুজনের ঝগড়া দেখে। যেখানে সেখানে ঝগড়া করা এদের কাজ। সোহানা বেগম ঠান্ডা জুস এনে দিলেন ওদের। কায়নাত সুরঞ্জনা ঘরে গিয়ে বলল, প্রেম আর সাথ এসেছে। নিশা শুনেছে, তবুও ঘরের বাইরে আসেনি। নিধি ঘর থেকে বেরিয়ে দেখল প্রেম স্বার্থর সাথে ঝগড়ায় ব্যস্ত। লোকটাকে আজ অন্যরকম সুন্দর লাগছে, কিছুটা ছোট বাচ্চাদের মতো। নিধি আর কায়নাত ড্রয়িং রুমে এসে ওদের পাশে বসলো। স্বার্থ ঘাড় ঘুরিয়ে ওই ঘরের দিকে তাকিয়ে প্রেমের কানে কানে বলল, তোর বোন কই বাল? কায়নাতের জিগা। প্রেম কায়নাতকে বলল, ভাবি নিশু কোথায়? ও তো আপনার সাথে এসেছিল তাই না? আপু তো ঘরেই আছে ভাইয়া। ও আচ্ছা, এখানে এলো না কেন? মনটা খারাপ মনে হচ্ছে। স্বার্থ হালকা কেসে বলল, আমাকে একটু ওর কাছে নিয়ে চলো। কায়নাত উঠে দাঁড়ালো, স্বার্থকে নিয়ে ওই ঘরের দিকে পা বাড়ালো। নিধি চুপচাপ প্রেমের সাথে বসে আছে। প্রেম নিধিকে দেখে বলল, তুমি সিঙ্গেল মানুষ হয়ে বিয়াত্তা বেডিদের মতো শাড়ি পরেছো কেন? শাড়ি পরেছিস কেন? জানিস শাড়ি পরলে তো কেমন লাগে? কেমন লাগে? খুব বাজে লাগে, একটুও ভালো লাগে না। নিধি মাথা নিচু করলো। সত্যি কি এত বাজে দেখতে লাগে তাকে? ডাক্তারবাবু কি আর মিথ্যা কথা বলবেন? উনি হয়তো সত্যি কথাই বলছেন। প্রেম নিধি শাড়ির আঁচলের এক কোণে ধরে শাড়ির দিকে তাকিয়ে বলল, শাড়িটা সুন্দর, আমাকে আমার বোকারানির মতো। নিধি শুকনো ঢোক গিলল। যন্ত্রণা হয় বুকে প্রেমের মুখে অন্য নারীর কথা শুনলে। এই লোক কেন বুঝলো না তাকে? তার অনুভূতি, ভালোবাসা, মুগ্ধতা কিছুই বুঝলো না, নাকি বুঝেও না বুঝার ভান করে? হয়তো তাই। ডাক্তারবাবুর জীবনে এক অন্য নারীর অস্তিত্ব আছে, সেখানে নিধি কি করে প্রবেশ করতে পারে? প্রেমের ফোন বেজে উঠল। শেষ শাড়ি ছেড়ে দিয়ে ফোন স্পিকার দিয়ে বলল, হ্যালো। ওপাশ থেকে এক নারীর চিকন মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। সেটা হচ্ছে হিয়ার। হিয়া বলল, প্রেম বলছেন? জি। আপনার মানিব্যাগটা আমার বাসায় ফেলে গেছেন। প্রেম প্যান্টের পকেটে হাত দিয়ে দেখলো সত্যি মানিব্যাগটা নেই। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভুলে গেছি, আপনি রাখুন, আমি সন্ধ্যার আগে গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, রাখছি তাহলে, আবার দেখা হবে। জি অবশ্যই। প্রেম কল কেটে দিল। নিধি বলল, মেয়েটা কে ডাক্তারবাবু? আপনি তার বাসায় গিয়েছিলেন? প্রেম ফোন রেখে পিটপিট করে নিধির পুরো আনন্দ দেখল। ঠোঁট কামড়ে একটু হেসে বলল, যা ভাবছিস তাই, সেই সে। নিধি জোরপূর্বক হাসল খানিক। ভালোবাসার গভীরতা অনেক দূর অব্দি চলে গেছে, বুঝতে তার সময় লাগলো না। প্রেম নিধির শুকনো মুখ দেখে মিটমিট হাসল। মেয়েটাকে জ্বালাতে এত ভালো লাগে, ভাষায় প্রকাশ করার মতো না। একটু বেশি বোকাশোকা মেয়ে। স্বার্থ ঘরে এসে নিশার পাশে বসলো। কায়নাত কোমরে হাত দিয়ে কোমর বাঁকিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। কপালে গভীর ভাঁজ আর দৃষ্টি স্বার্থের দিকে। স্বার্থ আর চোখে কায়নাতকে দেখলো। ভারী বজ্জাত মার্কা একটা বউ বিয়ে করেছে অর্ণব। বাচ্চা মেয়ে বিয়ে করলে যা হয়। ঘরটায় কিছু নেই। স্বার্থ দীর্ঘশ্বাস ফেলে নিশাকে বলল, নিশু। নিশা বলল, আমার চোখের সামনে থেকে চলে যাও, এখানে এসেছো কেন? স্বার্থ শুকনো ঢোক গিলল।
নিশার খড়খড়ে কণ্ঠস্বর শুনে সে আদরে কণ্ঠে বলল, চল আজ তোকে নিয়ে ঘুরে আসি। কে আপনি? আপনি আমাকে চেনেন? আমাকে নিয়ে আপনি ঘুরতে যাবেন কেন? নিশা সোজা সার্থের চোখে চোখ রেখে বলল। সার্থ নিশার তেরা জবাব শুনে দাঁত কিরমির করে বলল, উল্টোপাল্টা কথা বললে আমার মেজাজ বিগড়াবি না। নিশা হাত জোর করে বলল, দয়া করে অন্য জায়গায় গিয়ে নাটক করো সার্থ ভাই, আমাকে মুক্তি দাও। আমার ধারে কাছে এসো না তুমি। তোমাকে আমার সহ্য হয় না, বুঝতে পারছো না? আমার চোখের সামনে কোনোদিন এসো না। নিশা ভীষণ রেগে গেছে। একটু আগে সেই শান্ত মেয়েটা রাগে কাঁপছে। সার্থ অপলক দৃষ্টিতে মেয়েটাকে দেখলো। শুকনো ঠোঁট বিছিয়ে কায়নাতকে বলল, কায়নাত একটু বাইরে যেতে পারবে? নিশা কায়নাতকে কড়া গলায় বলল, তুমি এই ঘর থেকে কোথাও যাবে না। যদি যাও, কোনোদিন আমার সাথে কথা বলবে না তুমি। সার্থর আগে চল শক্ত করলো, হাত মুঠোবন্দি করে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে নিশার দিকে তাকিয়ে রইল। মন চাচ্ছে থাপড়ে গালগুলো ফাটিয়ে ফেলতে। একা দোষ করবে, আবার রাগও দেখাবে। সার্থ চেয়েছিল মেয়েটা নিজের ভুল বুঝুক, সার্থকে বুঝুক, তার অনুভূতিগুলো অনুভব করুক, কিন্তু না, নিশা তার উল্টো কাজ করে যাচ্ছে। তবে তাই হোক, যা নিশা চাই। সার্থ হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। কায়নাত ঠোঁট কামড়ে নিশার দিকে তাকিয়ে আছে। এর আগে এত রেগে যেতে দেখেনি সে নিশাকে। নিশার আগে রীতিমতো কাঁপছে। সার্থ চলে যেতেই নিশা হু হু করে কেঁদে উঠল। কায়নাত তাড়াতাড়ি ওর নিকট এগিয়ে গিয়ে বলল, আপু কাঁদছো কেন? কি হলো তোমার? রাতে আর কায়নাতের ফুপুর বাসায় থাকা হলো না। দুপুরে খাওয়া দাওয়া করে প্রেম জোর করে ওদের বাড়ি নিয়ে এসেছিল। নিশা প্রেমকে জড়িয়ে ধরে কেঁদেছে খুব। সার্থ তখন রেগে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর প্রেম নিশাকে দেখতে ঘরে গিয়ে দেখে বোন কাঁদছে। যা বোঝার সে বুঝে যায়। এখন গোধূলির শেষ সময়। আকাশে হাজারো পাখি নিজেদের নীড়ে ফিরে যাচ্ছে। আলতারাঙা আকাশখানা তাকিয়ে থাকলে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছা করে। কায়নাত অন্যের ঘর ঝাড়ু দিয়েছে একটু আগে। লাট সাহেব নাকি সকালে বলে গিয়েছিল তার ঘরটা পরিষ্কার করতে। সেই সুযোগ বুঝেই বেলি বেগম কায়নাতকে পাঠিয়ে দিয়েছেন অন্যের ঘরে। তার কথা, জামাই বউ এক ঘরে না থাকলে ইটিস পিটিস হবে কি করে? এদিকে বুড়ি জানেই না খাটাসটা তাকে এই ঘরের আনাচে কানাচে আসতে দেয় না। কায়নাত ওড়না কোমরে পেঁচিয়ে লম্বা চুলগুলো হাত খোপা করে বিছানার চাদর পাল্টে দিল। তারপর ভাবলো কাবার থেকে তার কিছু শাড়ি বের করে নিয়ে যাবে। সব কাজ শেষ করে কায়নাত কাবার্ড খুলে সে শাড়ি দেখতে লাগলো কোনটা কোনটা নেওয়া যায়। এই বাড়িতে সেলোয়ার কামিজ খুবই কম, তাই চাইলেও সে পরতে পারে না। সেই ঘুরে ফিরে শাড়ি পরতে হয়। নিচে একটা ড্রয়ার আছে ছোট, সেখানে একটা পেপার অর্ধেক বের হয়ে আছে, চাবি সাথে ঝুলিয়ে রাখা। হয়তো তাড়াহুড়া অন্য চাবি রেখেই চলে গেছে। কায়নাত শাড়ি বের করে বিছানায় রাখলো। ড্রয়ার পুরোটা খুলে পেপারটা হাতে নিতেই চোখ গেল ড্রয়ারে রাখা কিছু হাস্যোজ্জ্বল ছবির দিকে। কায়নাতের দৃষ্টি কেঁপে উঠল, পরানটা ছেদ করে উঠল সেদিকে চোখ যেতেই। শুকনো ঢোক গিলল কয়েকটা ছবি উঠিয়ে নিল হাতে। অতি সুন্দরী এক নারীর পাশে তার হালাল পুরুষ। প্রত্যেকটা ছবিতেই লেগে আছে দুজনের প্রাণখোলা হাসি। অন্যের হাতে হাত রেখে চোখে চোখ রেখে পাশাপাশি বসে আছে সেই নারী। কত রকম ছবি দুজনের, কখন যে চোখের কোণায় পানি চলে এসেছে সে নিজেও বোধহয় জানে না। কোথাও একটা যন্ত্রণা খাকা করছে বক্ষস্থল। এই মেয়ের কারণে কি অন্য এখনো বিয়েটা মেনে নেয়নি? সে অন্য এক নারীকে ভালোবাসে। কায়নাতের শরীর শিহরিত হলো, বুকের যন্ত্রণায় শ্বাসটা আটকে এলো। কায়নাত তাড়াতাড়ি ছবিগুলো যথাস্থানে রেখে কাবার্ড বন্ধ করে ফেলল। হাঁটু গেড়ে মেঝেতে বসতে হু হু করে কেঁদে উঠল। প্রাপ্তির খাতা আজ সত্যি শূন্য মনে হচ্ছে। কি বা ছিল তার? নিজের বলতে এই সংসারটুকুই তো ছিল, তাও অর্ণকে ঘিরে। কিন্তু এসব যে ক্ষণিকের, এসব তার নয়, না অর্ণ, না সংসার, আর না অধিকার। অর্ণ বলেছিল খুব শীঘ্রই ডিভোর্স দিবে কায়নাতকে। ডিভোর্সের আসল কারণ অন্য এক নারী।
কায়নাত তাদের ভালোবাসার মধ্যে একটা কাঁটা। অর্ণ সত্যিই বলেছিল সেই দিন, কারণ কায়নাত আসলে অর্ণের গলার কাঁটা। অর্ণ ক্লান্ত শরীর নিয়ে ঘরে ঢুকলো নিঃশব্দে। মেঝেতে কায়নাতকে উল্টো ফিরে বসে থাকতে দেখে কপাল কুঁচকালো। সে শক্ত স্বরে বলল, এই মেয়ে, আমার ঘরে কি করছেন আপনি? কায়নাত চমকালো, চোখের পানি মুছে তাড়াহুড়া করে উঠে দাঁড়ালো। মাথা নত করে বিছানায় রাখা শাড়িগুলো আঁকড়ে ধরে ঘরের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালেই অর্ণ সামনে এসে দাঁড়ালো। কায়নাত চমকে অর্ণের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলল। বলল, আম্মু আপনার ঘর পরিষ্কার করতে বলেছিল, সেটাই করেছি। কান্নাগুলো গলায় আটকে আছে, বোঝাই যাচ্ছে। অর্ণ ফোঁস করে কায়নাতের থুতনি ধরে নিজের মুখোমুখি করল। কায়নাতের চোখে পানি টলমল করছে, নাকটা লাল হয়ে গেছে। অর্ণের চোখে ক্রোধ। সে হাতের কোটটা বিছানায় ছুঁড়ে মারল। কায়নাত হাঁসফাঁস করে অর্ণের থেকে সরতে চাইলে অর্ণ কায়নাতের চোয়াল চেপে ধরল। সে উদাসীন কণ্ঠে বলল, কাঁদছো কেন তুমি? কায়নাত চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে অর্ণের ছোঁয়ায়, কণ্ঠে, অধিকারে। সে ঝাড়া মেরে অর্ণকে নিজের থেকে ছাড়িয়ে নিল। চোখের পানি মুছে বলল, ছুবেন না আমাকে। ইডিয়ট, থাপ্পড়ে সোজা বানিয়ে ফেলবো। কার সাথে গলা উঁচু করে কথা বলছো তুমি? কায়নাত অর্ণের পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু অর্ণ ক্ষিপ্ত হয়ে কায়নাতের হাত আঁকড়ে ধরল। দরজা বন্ধ করে দিতে কায়নাত চেঁচিয়ে উঠল, আপনার সমস্যাটা কি বলবেন? বিয়ে মানেন না, বউ মানেন না, তাহলে সেই মেয়েকে নিয়ে কেন আপনার এত মাথা ব্যথা? বিয়ে যখন মানেনই না, তাহলে ডিভোর্স দিয়েই দিন। আপনিও মুক্তি পাবেন আর আমিও। ডিভোর্স তো আমি দিবই। আপনি কি ভাবছেন আপনাকে সংসার করার জন্য বিয়ে করেছি? সেটাই, বিয়েটাই যখন মানেন না, তাহলে এত কথা বাড়িয়ে লাভ নেই। ডিভোর্স পেপার এলে আমাকে পাঠিয়ে দিবেন, আমি সাইন করে দিব। তারপর দরজার দিকে তাকিয়ে বলল, দরজাটা খুলে দিন। পারবো না, বলে অর্ণ কাবাড থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কায়নাত অনেক কষ্টে নিজেকে সামলালো। সবকিছু বিষের মতো লাগছে, যন্ত্রণা হচ্ছে। নিজের বলতে আর কিছুই রইল না। অন্তত একটা আশা ছিল, অর্ণ একদিন না একদিন তাকে মেনে নিবে, ভালোবাসবে। কায়নাত শাড়িগুলো বিছানার উপর রেখে বারান্দায় গেল। শীতল বাতাস তার সর্বাঙ্গে স্পর্শ করতে আনন্দে গড়িয়ে পড়ল দুফোঁটা জল। সে ভেবেছিল নিজেদের একটু সময় দিবে, কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত নিতে হবে কখনো কল্পনাও ভাবিনি। আজ বড্ড মায়ের কথা মনে পড়ছে। মা নেই আজ বছরখানিক হতে চলল। মা সবসময় কায়নাতের মাথায় আদরে হাত বুলিয়ে বলতেন, বড়ি, তুই একদিন অনেক সুখী হবি দেখিস। আজ কায়নাতের চিৎকার করে বলতে ইচ্ছা করছে, দেখো মা, পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি। আমার মতো সুখী মানুষ এই পৃথিবীতে কখনো না জন্মাক। এমন সুখ কারো না হোক। তুমি দেখছো মা, তোমার সুপু কত সুখে আছে। সুখ, সুখ জিনিসটাই বোধ হয় ষোড়শী কন্যার জন্য নিষিদ্ধ। এই দুনিয়া জন্ম নেওয়াটাই চরম পাপ হয়েছে। জন্ম নিয়ে বাপকে মারলো, বিয়ের আগে মাকে, আর বিয়ের পর স্বামীকে। সুখটা কোথায়? সে চাইলেও তো কোথাও যেতে পারবে না। চৌধুরী বাড়ির বড় কর্তা তাকে কিনে এনেছিলেন। যাদের কাছে সে বিক্রি হয়েছে তাদের রেখে কোথায় যাবে? মা বেঁচে থাকলে বোধহয় এত সুখ কপালে থাকতো না। সুখের সাগরে এমন ভাবে ভাসছে যে ডাঙায় উঠতেই পারছে না। কায়নাত চোখের পানি মুছে ঠোঁটের কোণায় হালকা হাসি টানলো। আকাশের দিকে তাকিয়ে সব থেকে বেশি জ্বলজ্বল করতে থাকা তারাটার দিকে তাকিয়ে বলল, এত সুখ আমার কপালে লেখা ছিল, আমি জানতাম না মা। সুখগুলো বুকের ভেতরটা ছিন্ন ভিন্ন করে ছাড়খাড় করে দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ তোমার মেয়ে কত সুখে আছে? বয়সের আগেই ভীষণ বড় হয়ে গেলাম। তোমার মেয়ের বিয়ে হয়েছে, ছোট একটা সংসার হয়েছে, কিন্তু স্বামীর সংসার কিছুই তার নয়। কেন মা? আমারও তো ইচ্ছে হয় সংসারের। আমি কেন সব পেয়েও কিছু পেলাম না? আমার কি আছে পৃথিবীতে? আমি যে আমারও না। আজ শুক্রবার,
মাঝে কেটে গেছে 2 দিন। সকালের নাস্তা শেষ করে সবাই একটু আগে। বেহরুজ বেগম, বেলি বেগম ও মাশফিক চৌধুরী বসে আছেন ড্রয়িং রুমে। আপাতত আশেপাশে কেউ নেই। সাইমা বাগানে গেছেন নুসরাতের সাথে। মাশফিক চৌধুরী হতাশার স্বরে আফসোস করে বললেন, বুঝলে বেহরুজ, ছেলেটাকে বিয়ে দিয়ে বোধহয় ভুল করলাম। কায়নাত মেয়েটা অনেক ছোট, বোঝ হয়নি এখনো। অন্য চাইছে ওকে ছেড়ে দিতে, কিন্তু এটা কি করে সম্ভব বলো? 2 গ্রাম সাক্ষী রেখে ওদের বিয়ে দিয়েছি, আর ডিভোর্স দিলে মেয়েটা কোথায় যাবে? মির্জা বাড়ি তো কখনোই যেতে পারবে না। আর রইল চৌধুরী বাড়ি, সেখানেও তো শান্তিতে থাকতে পারবে না। কি করব কিছু বুঝতে পারছি না। মেয়েটার মুখ দেখলে আমার অনেক মায়া হয়। বুক ছেড়ে বেরিয়ে এলো চাপা নিঃশ্বাস। বেহরুজ বেগম মন দিয়ে স্বামীর কথা শুনলেন। অর্ণকে তিনি পেটে ধরল ধারণ করলেও সেই সন্তানকে বুঝতে পারা ভীষণ কষ্টকর তার জন্য। পড়শির ব্যাপারটা ক্লোজ হওয়ার পর থেকে ছেলেটা বিয়ে নামক জিনিসটা নিয়ে একটু বেশি ডিস্টার্ব। তাহলে কি অর্ণ এখনো পড়শিকে নিয়েই ভাবে? বেহরুজ বেগম মাথা ঘাঁটতে পারলেন না। তিনি চাচ্ছেন না এই বিষয়ে ভাবতে, কিংবা অর্ণের ডিভোর্সের ব্যাপার নিয়ে। তিনি দীর্ঘশ্বাস ফেলে শুধান, অর্ণের সাথে তোমার কথা হয়েছে? হ্যাঁ, সে ডিভোর্স চায়। ও ম্যাচিউর একটা ছেলে হয়ে কি করে এমন একটা ডিসিশন নিতে পারে? সেটা তোমার ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করলো। বেহরুজ বেগম অস্থির হয়ে চোখ বুজলেন। ছেলেটাকে নিয়ে তিনি কি করবেন? বিয়ের আগে একবারের জন্য তাকে জানানো হয়নি তাদের বিয়ে দেওয়া হবে, তাহলে হয়তো কিছু করলেও করা যেত। কিন্তু এখন ঘরে অর্ণের বিয়ে করা বউ উপস্থিত। খানিকক্ষণ পর কায়নাত নেমে এলো সিঁড়ি বেয়ে। শ্বশুর শাশুড়ির সামনে এগিয়ে আসতেই বেলি বেগম তার পাশে বসালেন তাকে। মাশফিক চৌধুরী মুচকি হেসে বললেন, কিছু বলবে মা? কায়নাত মাথা ঝাঁকিয়ে বলল, সকালে আমার ফুপুমা কল করেছিলেন, আম্মুকে কল দিয়েছেন, আম্মু নাকি কল রিসিভ করেনি। বেহরুজ বেগম তাড়াহুড়া করে উঠে দাঁড়ালেন, বললেন, ফোন তো আমার কাছে নেই, বসো, আমি ঘর থেকে নিয়ে আসছি। বেহরুজ বেগম তাড়াহুড়া করে উপরে উঠে গেলেন। মাশফিক চৌধুরী বললেন, কেন কল করেছিলেন? হুট করে কাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুরঞ্জনা আপুর বাগদান হবে শুক্রবারে, অনুষ্ঠান করা হবে, তাই আম্মুকে কল দিয়েছিলেন। আজ বোধহয় আপনাদের ওই বাড়িতে যেতে হবে। আজ যাব কেন? ফুপুমা আম্মুকে কল করে আজ যেতে বলেছেন। মাশফিক চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। বেহরুজ বেগম কথা বলে নিচে নেমে এলেন। কায়নাত বাগানে গিয়ে দেখল নুসরাত সাইমার সাথে বসে বসে গল্প করছে। বাড়ির দারোয়ান ফোনে গান ছেড়ে গান শুনছে। সে এগিয়ে গেল নুসরাতের কাছে। নুসরাত কায়নাতকে দেখে পাশে বসতে বলল। কায়নাত বসল। গায়ের ওড়না ঠিক করে আর চোখে পুরো বাগান চোখ বুলিয়ে কপাল কুঁচকে বলল, বাগানে পানি দিয়েছে কে আপু? সাইমা দাঁত বের করে গদগদ করে বলল, মালি রাখা হয়েছে। বড় ভাবি, আপনি জানেন না? মালি রাখা হয়েছে? কবে? কে রাখলো? বড় ভাই রেখেছে। কায়নাত অবাক হলে ভীষণ। অন্য লোক রেখেছে, তাও আবার এই কাজের জন্য? লোকটা তো ফুল পছন্দই করে না। কায়নাত দীর্ঘশ্বাস ফেলে নুসরাতের শুকিয়ে যাওয়া আনন পানে তাকিয়ে বলল, আপু তুমি ঠিক আছো? দিন দিন এমন শুকিয়ে যাচ্ছ কেন? নিজের যত্ন না নিলে বাবু ভালো থাকবে কি করে? নুসরাতের ঠোঁটে ক্লান্তির হাসি। সে ধীর কণ্ঠে বলল, আমি ঠিক আছি। সাইমা মাঝে হাত ঢুকিয়ে পট করে বলল, মিছা কথা কও কেন বড় আপা? তুমি যে তোমার জামাইরে দেখছো, কালকে এই লাগে কান্না করতেছো, এটা তো আমি নিজের চোখে দেখছি। নুসরাত ধমকে উঠল আশমিক, চোখ রাঙিয়ে বলল, এখান থেকে যা সাইমা। কায়নাত হতভম্ব হয়ে তাকালো নুসরাতের দিকে। নুসরাত না বলল বাবুর বাবা মারা গেছে? তাহলে তাকে দেখলো কি করে নুসরাত? সাইমা একা একা বকবক করতে করতে চলে গেল। নুসরাত মাথা চেপে ধরে বসে আছে। কায়নাত শুষ্ক ঠোঁট ভিজিয়ে পড়ল, তুমি আমার থেকে সত্যি কেন লুকিয়েছ আপু? নুসরাত বেশ কিছুক্ষণ চুপ রইল, নিজের পেটে হাত রেখে ফুপিয়ে উঠল। কায়নাত নুসরাতের কাঁধে হাত রেখে বলল, কাঁদছো কেন? নুসরাত আস্তে বলল, আমাকে প্লিজ কিছু জিজ্ঞাসা করো না, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না। কায়নাত আর কথা বাড়ালো না।
সবার ব্যক্তিগত জীবন আছে, সে যদি শেয়ার না করতে চায় তাহলে কায়নাত জোর করতে পারে না। সকাল 11:24-এর দিকে বাড়ির সামনে একজন লোক এলো বড় একটা বক্স নিয়ে। দারোয়ান এসে বাড়িতে জানালো এই খবর। আদালার আরহাম গিয়ে নিয়ে এলো বক্সটা। কায়নাতের নামে এসেছে এই বক্স। সবাই অবাক, বিশেষ করে কায়নাত। 43 কেজির একটা বক্স তার নামে এসেছে, তাও আবার এই বাড়িতে। ড্রয়িং রুমের মধ্যখানে বক্সটা রাখা হয়েছে। নিশা বক্সটা ঘুরে ঘুরে দেখছে। এত বড় একটা বক্সে কি থাকতে পারে ভেবে তার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আদাল বক্সটা খুলল সময় নিয়ে। বক্স খুলতেই সবাই আশ্চর্য চোখে তাকিয়ে রইল। নিধি কায়নাতের কানে বিড়বিড় করে বলল, এসব কি, সব সাদা কেন? আদাল বক্সের ভেতর থেকে সব প্যাকেট বের করলো। ঠিক কতগুলো প্যাকেট এখানে জানা নেই কারো। সব প্যাকেটগুলোই সাদা। সাদা রঙের বিভিন্ন ডিজাইনের 2 পিস এবং প্রিন্টের অনেকগুলো ওড়না। সাথে সাদা রঙের অনেকগুলো শাড়িও আছে। কায়নাতের চোখ কপালে। এত এত জামা, তাও আবার সাদা রঙের, কে পাঠালো এসব? মনে হচ্ছে পুরো ড্রয়িং রুম জুড়ে জামা কাপড় দিয়ে ভরে গেছে। বিভিন্ন রঙের প্রিন্টের ওড়নাগুলো এত সুন্দর করে কায়নাতের চোখ জুড়িয়ে গেল দেখে। সেদিন গাড়ি ভর্তি ফুল গাছ, আর আজ এত এত জামা কে পাঠাচ্ছে এসব? বেহরুজ বেগম সন্দেহান চোখে কায়নাতের দিকে তাকালেন। এসব তো আর উড়ে আসবে না, অবশ্যই কোনো চেনা পরিচিত মানুষ করছে। তিনি কায়নাতের ভাবুক বদনে তাকিয়ে বললেন, এসব কে করছে তুমি বুঝতে পারছো না? কায়নাত শাশুড়ির শক্ত চোয়ালে তাকিয়ে মাথা নেড়ে বলল, আমি জানি না আম্মু। দুপুরে সবাই বাড়ির ছেলেরা নামাজ শেষ আসতেই খাবার দিলেন বেহরুজ বেগম। অর্ণ পাশে নিশা বসেছে। সে ভাইকে বারে বারে খোঁচাচ্ছে। অর্ণ বিরক্ত হয়ে কপাল কুঁচকে নিশার দিকে তাকালো। নিশার ঠোঁটে হাসি টেনে ভ্রু নাচিয়ে ভাইকে আবারও বিরক্ত করলো। অর্ণ দাঁতে দাঁত চেপে বলল, থাপ্পড় খেতে ইচ্ছা করেছে তোর? নিশা কাশলো খানিক। হুম ভাইয়া, বলছিলাম কি, আমার পেটে তো কথা জমিয়ে রাখতে পারি না। অর্ণ দীর্ঘশ্বাস ফেললো, বলল, এখন কি চাই তোর? টাকা 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 লাগবে। কত? 20 দিলেই হবে। সবার খাওয়া দাওয়া শেষ হতে যে যার ঘরে চলে গেছে। আজ সুরঞ্জনাদের বাড়িতে দাওয়াত থাকলেও বেহরুজ বেগম বলেছেন আগামী শুক্রবারেই যাবেন। বিকেলবেলা কায়নাত ছাদে এসেছিল জামা কাপড়গুলো নিতে। জামা কাপড়গুলো একত্র করে সে সিঁড়ি পেয়ে যখন নিচে নেমে আসছিল, তখন ড্রয়িং রুম থেকে অপরিচিত কোনো নারী কণ্ঠস্বর শুনল সে ওপর থেকে নিচে তাকিয়ে দেখল ওয়েস্টার্ন পরিহিত এক মেয়ে সোফায় বসে আছে অর্ণের সাথে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, হাঁটু সমান একটা টাইট ফিট ড্রেস পরা মেয়েটার পরনে। কায়নাতের শরীর জ্বলে উঠল। অর্ণ সামনে অন্য একটা মেয়ে শরীর বের করে বসে আছে, আর ওই লোক মেয়েটার সাথে বসে বসে গল্প করছে। কায়নাত জামা কাপড়গুলো নিশার ঘরে রেখে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নামলো। বেহরুজ বেগমও এখানে উপস্থিত হয়েছেন। কায়নাত নিচে নামতেই দেখতে পেল অর্ণের সাথে ছবিতে থাকা সেই মেয়েটাকে। কামড়ে ধরল হৃদয় ঘুইনে থাকা অবদ্ধ অনুভূতিগুলোকে। মেয়েটার মুখে দারুণ হাসি, অর্ণের বদন গম্ভীর। কায়নাত পড়োশির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মেয়েটা অনেক সুন্দর। তার ধারে কাছেও কায়নাত যেতে পারবে না। আজ এই মেয়ে বাড়িতেও চলে এসেছে। পড়োশি বেহরুজ বেগমের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে কায়নাতের দিকে তাকালো। কায়নাতকে কয়েক পলক দেখে হাত দিয়ে ডেকে উঠল, বলল, এই মেয়ে শোনো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। অর্ণ বেহরুজ বেগম দুজনেই পেছনে তাকালেন। কায়নাতকে দাঁড়িয়ে থাকতে দেখে বেহরুজ বেগম চটজলদি ছেলের দিকে তাকালেন। অর্ণ শান্ত চোখে কায়নাতের দিকে তাকিয়ে আছে। কায়নাত কি করবে বুঝতে পারছে না। পড়োশি আবার ধমক দিয়ে বলল, কানে কি কম শোনো? বললাম না আমার জন্য পানি নিয়ে আসতে।